তো মোহামেডান স্পোর্টিংয়ের আইএসএলের ডেবিউ কমপ্লিট হলো, কিন্তু সেই ডেবিউ ম্যাচে 1-0 গোলে মোহামেডান স্পোর্টিংকে হারতে হলো। পারফরমেন্স ওয়াইজ কেমন ছিল আর রেজাল্ট ওয়াইজ কী হলো, সবটা নিয়ে কিন্তু তুল্যমিল্য বিচার হতে পারে। অবশ্যই দিনের শেষে বা একটা সময়ের পর সবাই হয়তো ডেবিউ ম্যাচটাকে একটা লস্ট ম্যাচ হিসেবে মনে রাখবে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে টিমটা পারফরমেন্স কেমন করেছিল। সেই ম্যাচটা নিয়ে কথা বলবো এবং অল ইম্পর্ট্যান্ট মোহন বাগানের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এবং ফরেনার আপাতত যা কিছু রুল এএফসির তরফ থেকে বেরিয়ে এসেছে সব কিছু নিয়ে কিন্তু কথা বলবো। দেখো, প্রথম কথা অবশ্যই এই ম্যাচটা নিয়ে, যেটা সন্ধ্যে 7:30 থেকে শুরু হয়েছিল কিশোর ভারতী স্টেডিয়ামে। অনেক দিন পর আবারও একটা বড় লেভেলের ম্যাচ আমরা দেখতে পেলাম এবং সেখানে মোহামেডান স্পোর্টিংয়ের শুরুটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। ফার্স্ট হাফে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির থেকে মোহামেডান স্পোর্টিং অনেক বেটার খেলেছিল। সেকেন্ড হাফেরও মোটামুটি গোলটা খাওয়ার আগে অবধি মোহামেডান স্পোর্টিংয়ের যে সুপ্রিমেসি, বল কন্ট্রোল এবং অবশ্যই অ্যাটাকের যে মোবিলিটি সেটা জারি ছিল। কিন্তু একটা বড় বিষয় প্রবলেম রয়েছে মোহামেডান স্পোর্টিংয়ের এই টিমটাতে, সেটা অবশ্যই আন্দ্রে চেরনিসভ তিনি আগামী দিনে ঠিক করবেন। সেটা হচ্ছে ডিফেন্সিভ অর্গানাইজেশন এবং মাঝমাঠে ব্লকিং পজিশনটা। অবশ্যই উল্টো দিকের টিমটা সদ্য ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, মোহন বাগানকে হারিয়েছে এবং সেই কলকাতাতে হারিয়ে গেছে। আবারও কলকাতাতে আইএসএলের প্রথম ম্যাচ খেলতে এসে কিন্তু আরও এক কলকাতার বড় প্রধানকে তারা হারালো। নর্থ ইস্ট হয়তো তাদের নিজেদের যে স্বাভাবিক ছন্দ, যেটা আমরা ডুরান্ড কাপে দেখেছিলাম, সেটাতে হয়তো আমরা খেলতে দেখিনি, এটা ঠিক কথাই। কিন্তু এটাও মানতে হবে যে দিনের শেষে জো জিতা ওয়াহি সিকান্দার। একদম 90+4 মিনিটসে যখন প্রায় ম্যাচটা শেষের মুখে এসে গেছে, ঠিক তখনই কিন্তু আজারির গোলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা ফাইনালি জয়টা তুলে নিল। এবং গোলটা হওয়ার পেছনে মোহামেডান স্পোর্টিংয়ের ডিফেন্ডারদেরকে 100% দায়ী করতে হবে। কারণ এতটা যদি ওপেন স্পেস তুমি দিয়ে দাও, যেখানে দাঁড়িয়ে প্রথম ম্যাচটা, ডেবিউ ম্যাচটা যদি শেষে 1 পয়েন্ট নিয়েও মোহামেডান স্পোর্টিং শেষ করতো, সেটাও কিন্তু অবশ্যই একটা ভালো দিক হতো। কারণ এতদিন ধরে আই লিগ সিস্টেমে থাকা যে প্লেয়াররা রয়েছে, সেই প্লেয়াররা প্রত্যেকে আই লিগ সিস্টেমের মধ্যে ছিল। এমনকি যে সমস্ত প্লেয়ারদেরকে মোহামেডান স্পোর্টিং সইও করিয়েছে, তাদের কেউ কেউ আছে যে আইএসএল টিমগুলোতে থাকলেও গেম টাইম পেতো না। আবার কেউ কেউ ছিল, রয়েছে আর কি, যে আইএসএল টিমগুলোতে থাকলেও আগামী দিনে ভবিষ্যৎ কী রয়েছে প্রশ্নের সামনে ছিল। তো ওভারঅল বলা চলে যে খুব বড় নাম কিন্তু মোহামেডান স্পোর্টিং নিয়ে আসেনি, যারা একার দক্ষতায় ম্যাচ জিতিয়ে দিতে পারে। কিন্তু সেই জায়গা থেকে এই টিমটা যদি ফাইনালি 1 পয়েন্ট নিয়েও আজকে দিনটা শেষ করতো, তাহলে আমি বলতাম যে একটা সুন্দর ডেবিউ কিন্তু হলো। কিন্তু অবশ্যই রেজাল্টকে যদি একটা দিকে রাখতে হয়, তাহলে পারফরমেন্সকে একটা দিকে রাখতে হবে। ডেফিনেটলি যে প্লেয়ারটার কথা বলতে হবে মোহামেডান স্পোর্টিংয়ে, সেটা হচ্ছে অ্যালেক্সিস গোমস। এই প্লেয়ারটা ভাই অসাধারণ লেভেলের প্লেয়ার, যাকে আমরা আই লিগ টাইমেই দেখেছিলাম। প্রথমে সুদেবা দিল্লিতে এসেছিল, তারপর মোহামেডান স্পোর্টিংয়ে সই করে। 24 বছর বয়সী একজন আর্জেন্টাইন অ্যাটাকার, এবং শুরুটা করেছিল ইন্ডিয়ান ফুটবলে এসে অ্যাটাকিং ফুটবল, তারপর আস্তে আস্তে চেরনিসভ ওকে মিডফিল্ডার করে দিয়েছে। এবং এটা নিশ্চিতভাবে বলা চলে যে আজকে মোহামেডান স্পোর্টিং যা কিছু ক্রিয়েটিভ কাজকর্ম করেছে এবং মোহামেডান স্পোর্টিং যেভাবে থ্রেটগুলো ক্রিয়েট করছিল, সেটা কিন্তু পুরো 100% থ্রু অ্যালেক্সিস গোমস। এই প্লেয়ারটা যেই মুহূর্তে চোট পেল এবং কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ চেরনিসভকে করতে হলো, তারপরেই মনে করে দেখো যে তার কিছু মিনিটসের মধ্যেই কিন্তু মোহামেডান স্পোর্টিং অল ইম্পর্টেন্ট গোলটা কনসিড করলো, যেটা হয়তো এই চেঞ্জেসগুলো বা ওই ফোর্স চেঞ্জটা না হলে হয়তো কনসিড নাও করতে হতে পারতো। তবে অবশ্যই আবারও বলছি, অ্যাটাকে মোবিলিটি রয়েছে, মাঝ মাঠে অ্যাটাকিং ফোর্সে অবশ্যই একটা স্টেবিলিটি মোহামেডান স্পোর্টিংয়ের টিমটা আগামী দিনে দেবে। কিন্তু যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে ডিফেন্সিভ জোনটা এবং ডিফেন্সিভ ব্লকিংয়ের জোনটা। অমরজিৎ সিং কিয়াম, তাকে আজকে অসাধারণ লেগেছে। তার চেঞ্জটাও কিন্তু ভীষণভাবে এফেক্টিভ হয়ে গেল একদম শেষ মুহূর্তে। আমি জানি না, ফিট ছিল, পুরো মাঠ দৌড়চ্ছিল, অনেকটা মাঠ কাভার করছিল, অনেক ভালো ভালো বল পাস বাড়াচ্ছিল, নিচে নামছিল, ওপরে উঠছিল। ওই জায়গাতে ওয়াহেংবা আঙ্গুসানা লোয়াংকে নামানোর কী যুক্তি ছিল আমি সিরিয়াসলি জানি না। কিন্তু হ্যাঁ, একজন কোচকে কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ করতে হয়। বাট ওভারঅল 90 মিনিটসের মধ্যে মোহামেডান স্পোর্টিং যে খেলাটা তুলে ধরেছে, সেটা কিন্তু একটা যথেষ্ট ভালো খেলা। আমি বলবো যে পারফরমেন্স ওয়াইজ যথেষ্ট ভালো খেলেছে মোহামেডান স্পোর্টিং। নর্থ ইস্টের থেকে যে এক্সপেকটেশন ছিল, এতজন স্টার প্লেয়ার রয়েছে, ফরেন প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার, সব কিছু মিক্স করে, সেই লেভেলে কিন্তু নর্থ ইস্ট তাদের সেই পারফরমেন্স নিয়ে যেতে পারেনি। সেখানে মোহামেডান স্পোর্টিং আইএসএলের প্রথম ম্যাচে নেবে ঘরের মাঠে কিন্তু অনেক বেটার খেলছিল। যদি মোহামেডান স্পোর্টিং জিততো, তাহলে আমাদের কাছে একটা বিরাট বড় দিন হয়ে থাকতো যে ডেবিউ ম্যাচে মোহামেডান স্পোর্টিং তারা জিতলো মেরিটের ভিত্তিতে। আইএসএলে এসে তারা জিততে পারলো প্রথম ম্যাচটা, কিন্তু সেটা হলো না। ড্র হলেও আমি বলবো যে অনেক ভালো হতে পারতো। বাট এই লসটা থেকে অনেক কিছু কিন্তু চেরনিসভ রিকভারি করার চেষ্টা করবেন এবং আগামী দিনে আমরা মোহামেডান স্পোর্টিংয়ের থেকে অনেক বেটার ফুটবল এক্সপেক্ট করছি, একটা বেটার রেজাল্টও এক্সপেক্ট করছি ওভারঅল দ্য সিজন।
আর নেক্সট বা লাস্ট যে বিষয়টা নিয়ে বলার রয়েছে, খুব ছোট্ট করে শেষ করব, সেটা হচ্ছে মোহনবাগানের ব্যাপার। দেখো, মোহনবাগানের এই মুহূর্তে দাঁড়িয়ে আইএসএল জার্নি শুরু হয়েছে। ডুরান্ড কাপে হ্যাঁ, অবশ্যই ফাইনালে গিয়ে হতাশা এসেছে। কিন্তু যেখানে মোহনবাগান সমর্থকদের সবথেকে বেশি নজর রয়েছে যে ভালো কিছু করতে হবে। হ্যাঁ, কেউ এক্সপেক্ট করছে না যে এই গ্রুপটা টপ করে পরবর্তী রাউন্ডে পৌঁছে যাওয়া। অবশ্যই আমাদের ইন্ডিয়ান ফুটবল ধীরে ধীরে গ্রো করে সেই জায়গাটা হয়তো একটা সময় আর্ন করবে। কিন্তু টিমটা যখন মোহনবাগান এবং সেখানে কোথাও এক্সপেকটেশনও চরম লেভেলে থাকবেই, এটা খুব স্বাভাবিক। এবং সেখানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এতে গিয়ে মোহনবাগানের যে গ্রুপ রয়েছে আমরা জানি, আল ওয়াকরা রয়েছে, ট্রাক্টর রয়েছে এবং অবশ্যই পরশুদিনকের যে ম্যাচ রয়েছে অর্থাৎ রবসন কুলব রয়েছে, এই তিনটে টিমকে ফেস করতে হবে। এবং সেখানে মোটামুটি যা টিম হয়েছে সেখানে একটা ভালো খেলা আমরা দেখতে পারি। কিন্তু যেটা মেন ব্যাপার, যে গতকাল আমরা দেখেছি নুনো রেইসের সিগনেচার কিন্তু মোহনবাগান করিয়েছে, তার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তাহলে তাকে 7th ফরেনার হিসেবে কোন যুক্তিতে নিয়ে আসা হলো? তাকে কি এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এ 7th ফরেনার হিসেবে ইউজ করা হবে? কিন্তু আমরা এর আগে জানতাম, যেটা অসমর্থিত বিভিন্ন সূত্র থেকে বেরিয়ে এসেছিল, তখনও অবধি কিন্তু এএফসির নতুন গাইডলাইন বেরোয়নি। আমি বারবার বলেছিলাম যে যতক্ষণ না নতুন গাইডলাইন বেরিয়ে আসছে ততক্ষণ অবধি এটা ধরে চলতে পারি আমরা, কিন্তু এটা কিন্তু ফাইনাল বা এটা কিন্তু একদম আল্টিমেটাম নয়। এবার ব্যাপারটা হচ্ছে, নতুন যে এএফসির গাইডলাইন বেরিয়েছে সেখানে পরিষ্কারভাবে কিন্তু এএফসি কর্তৃপক্ষ জানাচ্ছে যে এএফসি ক্লাব কম্পিটিশনসে সমস্ত ক্লাব তারা আনলিমিটেড বিদেশি প্লেয়ার খেলাতে পারবে। কোনো ধরনের মিনিমাম ক্রাইটেরিয়া থাকছে না যে 5, 6, 8, 10 কিচ্ছু থাকছে না। আনলিমিটেড বিদেশি প্লেয়ার খেলাতে পারবে, রেজিস্ট্রেশন করতে পারবে। এবং স্টার্টিং 11-এ কোনো ক্লাব যদি 11 জন বিদেশি প্লেয়ারও ইউজ করে সেটাও কিন্তু পুরোপুরি ভ্যালিড। অর্থাৎ ফরেন প্লেয়ার খেলানোর ক্ষেত্রে এএফসি ক্লাব কম্পিটিশনসে কোনো রুল থাকছে না, যেটা এর আগে আমরা বিভিন্ন অসমর্থিত সূত্র বা ফুটি র্যাঙ্কিংয়ের মারফত জেনেছিলাম যে মেম্বার অ্যাসোসিয়েশনসে যেটা ফরেন প্লেয়ার রেজিস্ট্রেশনের রুল, সেই সংখ্যাটাই কিন্তু এএফসি ক্লাব কম্পিটিশনসে টিমগুলো ব্যবহার করতে পারবে। এটা আপাতত হচ্ছে না। অর্থাৎ মোহনবাগানে আপাতত 7 জন বিদেশি প্লেয়ার, সেই 7 জন বিদেশি প্লেয়ারকেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এতে রেজিস্ট্রেশন করা হবে। এবং এর সাথে যদি বলি ইস্টবেঙ্গলের কথা, তাহলে ইস্টবেঙ্গলে তো 6 জনই রয়েছে, নতুন কেউ নেই। এবার এখানে একটা বড় ব্যাপার, যে এটা তো ঠিক কথা যে আনলিমিটেড ওখানে করে দিল, কিন্তু যেহেতু আমাদের এখানে ইন্ডিয়ান সুপার লিগে ম্যাক্সিমাম 6 জন প্লেয়ারকে রেজিস্ট্রেশন করানো যাবে। সিগনেচার তুমি যত খুশি করতে পারো, 10টা 12টা 15টা অবধি তোমার টিমে তুমি বিদেশি প্লেয়ার সই করিয়ে রাখতে পারো, কিন্তু তার মধ্যে তুমি ম্যাক্সিমাম 6 জন প্লেয়ারকে রেজিস্ট্রেশন করতে পারবে। এবং যদি কোনো প্লেয়ারের ইনজুরি না হয়, যদি সে পুরো মোটামুটি একটা হাফ অফ দ্য সিজন বা ফুল সিজন থেকে ছিটকে না যায়, তাহলে কিন্তু তার পরিবর্তে তুমি কাউকে রেজিস্ট্রেশন করতে পারবে না, মানে তাকে রেজিস্টার করতে পারবে না। অথবা যদি তার সাথে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে যায়, সেটা তো একটা অন্য ব্যাপার। তো এই সমস্ত ব্যাপার কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবলের রয়েছে। তো সেখানে 6টার বেশি বিদেশি প্লেয়ার কতগুলো ক্লাব আগামী দিনে বিয়ার করবে বা বিয়ার করার চেষ্টা করবে বা বিয়ার করতে পারবে, এটা একটা বড় ব্যাপার। যদি আগামী দিনে এই রুলটা আইএসএলের তরফ থেকে নিয়ে আসা হয় যে মোটামুটি 8টা অবধি প্লেয়ার তোমরা সিগনেচার করাতে পারো, 8টা অবধি প্লেয়ার তোমরা রেজিস্ট্রেশন করতে পারো, কিন্তু ম্যাচ ডে স্কোয়াডে বা স্টার্টিং 11-এ যে রুল রয়েছে সেটাই কিন্তু জারি থাকবে। যে ম্যাচ ডে স্কোয়াডে বলে দেওয়া হলো 6 জন প্লেয়ার তুমি রাখতে পারবে, 8 জনের মধ্যে 4 জনকে তোমরা স্টার্টিং 11-এ রাখতে পারবে। আমার মনে হয় যে সেটা প্রত্যেকটা টিমকে কিন্তু একটা করে ফ্লেক্সিবিলিটি দেবে। সেই ক্ষেত্রে একটা রোটেশনও থাকবে এবং অবশ্যই টিম যা দেখবে যে অপোনেন্ট আমার যেরকম রয়েছে সেরকম কিন্তু আমি বিদেশি প্লেয়ারদেরকে সেই ম্যাচ ডে স্কোয়াডে রেজিস্টার করব। যে 8 জন আমার অলরেডি রেজিস্ট্রেশন রয়েছে, 6 জন আমার ম্যাক্সিমাম, টিম যেরকম রয়েছে, যে এই টিমটা প্রচুর অ্যাটাকিং টিম, তাহলে আমি ডিফেন্সের প্লেয়ার বাড়াবো, বা এই টিমটা অনেক বেশি আলট্রা ডিফেন্সিভ খেলে, আমি অ্যাটাকের প্লেয়ার বাড়াবো। সেখানে কোথাও একটা রোটেশন আসবে, একটা ভেরিয়েশন আসবে। নিশ্চিতভাবে আমরা চাই যে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা বেশি বেশি করে স্টার্টিং 11-এ সুযোগ পাক। সেই 7 জনের রুল থাকুক ইন্ডিয়ান প্লেয়ারদের, 4 জন বিদেশির রুল থাকুক, কিন্তু প্রত্যেকটা টিমকে অ্যাটলিস্ট এএফসি কাপ কম্পিটিশনসের কথা ভেবে, এএফসি ক্লাব কম্পিটিশনসের কথা ভেবে, মানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, এবং যদি আগামী দিনে আরও কোনো টিম এএফসি চ্যালেঞ্জ লিগে যায় তাহলে তাদের কথা ভেবে, সেখানে ভালো পারফরমেন্সের কথা ভেবে মোটামুটি আমাদের এখানে বিদেশি প্লেয়ার রেজিস্ট্রেশনের সংখ্যাটা 6 থেকে 8-এ যাতে নিয়ে যাওয়া হয়, এটা এএফএফ একটু ভাবুক। বাকি যা রুল রয়েছে সেটা সেই মতো চলুক, কিন্তু ক্লাবগুলোকে একটু হলেও এখানে স্বাধীনতা বা রিল্যাক্সেশন দেওয়ার দরকার রয়েছে। তো মোটামুটি আপাতত মোহনবাগান যা টিম তৈরি করেছে 7 জন বিদেশি প্লেয়ারকে নিয়ে, পুরোটাই কিন্তু মোহনবাগান এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে ব্যবহার করতে পারবে। এটা আজকে এফসির
তরফ থেকে আসা নতুন নিয়মে পুরোপুরি পরিষ্কার হয়ে গেল এবং এর সাথে আরও একটা ছোট্ট নিয়ম রয়েছে যে 18 জনের একটা মিনিমাম স্কোয়াড হবে, 25 জনের ম্যাক্সিমাম স্কোয়াড হবে এবং সেই 25 জনের ম্যাক্সিমাম স্কোয়াড বা 18 জনের মিনিমাম স্কোয়াডের মধ্যেও কিন্তু তোমাকে 2 জন হোমগ্রোন প্লেয়ার রাখতে হবে এবং যদি তুমি সেই 2 জন হোমগ্রোন প্লেয়ার না রাখো তাহলে কিন্তু তোমার স্কোয়াডের যে ম্যাক্সিমাম সংখ্যা সেটা 23-এ নেমে চলে আসবে। তো এই ক্ষেত্রে আপাতত মোহনবাগান কিন্তু হোমগ্রোন প্লেয়ার হিসাবে অভিষেক সূর্যবংশী এবং তার সাথে সোহেল আহমেদ ভাট এই দুজনকেই সম্ভবত এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য রেজিস্ট্রেশন করাবে বা তার সাথে দীপেন্দু বিশ্বাসও রয়েছে। তো দেখা যাক কোন দুজনকে হোমগ্রোন প্লেয়ার হিসাবে মোহনবাগান শো করে। অভিষেক সূর্যবংশী তো নিশ্চিতভাবে থাকবে কারণ দীর্ঘদিন মোহনবাগানের সিস্টেমটার মধ্যে রয়েছে। এবার দীপেন্দু না সোহেল আহমেদ ভাট কে ওই রেজিস্ট্রেশনের মধ্যে থাকে হোমগ্রোন প্লেয়ার হিসেবে সেটাও কিন্তু দেখার বিষয় হবে। তো এই ছোটো ছোটো জিনিস কিন্তু এফসি এইবারে ভালো নিয়ে এসেছে, বাট দেখা যাক এবার কতটা কম্পিটিটিভ ওয়েতে সেই জিনিসগুলো আমাদের কাছে উপভোগ্য হয়ে ওঠে। এর বেশি আর কিছু বলার নেই, মোটামুটি যা কিছু আপডেট ছিল সেটা শেয়ার করলাম। ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।